কেন তবুও আমেরিকা ইরানকে ভয় পায়? পর্দার আড়ালে বড় কারণগুলো, ইরান সামরিকভাবে শক্তিশালী হয়েও কেন বিশ্ববাজারের এক সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে সরাসরি তৎপর হতে চায় না, সেটাই আজকের বড় প্রশ্ন। ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি জটিল শক্তি। কেবল মিসাইল বা ড্রোন নয়, ইরান তার ভেতরেই এক পুরো জালের মতো নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং সেই জাল ছেঁকে দিলে বিশ্বজুড়ে স্রোত বদলে যেতে পারে। ইরানের শক্তি। আইআরজিসি, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর, কেবল সামরিক বাহিনী নয়, তারা গোয়েন্দা, সাইবার যুদ্ধ, বিদেশি অপারেশন, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ সবকিছু করে। তাদের কাছে আত্মঘাতী ড্রোনের ঝাঁক আছে যা বড় বড় স্থানে আঘাত দিতে পারে। ইরান পারস্য উপসাগরের কাঁধে বসে আছে। হরমুজ প্রণালী আটকে দিলেই বিশ্বের প্রায় 20% তেল রপ্তানির পথ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ ইরানের একটি সিদ্ধান্ত জ্বালানি বাজারে এমন কোলাহল তুলতে পারে যে গোটা বিশ্বে দামের ঢেউয়ের সৃষ্টি হবে। পারমাণবিক ছায়া। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দীর্ঘদিনের সন্দেহ আর উদ্বেগ যুক্তরাষ্ট্রকে তাড়া করে বেড়ায়। যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়ে যায়, তাহলে নকশা বদলে যাবে। মধ্যপ্রাচ্যে অস্তিত্বগত ঝুঁকি বাড়বে। ইসরায়েল ও আমেরিকার মিলিত ঘাঁটিগুলো সরাসরি লক্ষ্যবস্তু হতে পারে। এই সম্ভাব্যতা আমেরিকার জন্য এক ভয়ানক বাস্তবতা, এবং তাই তারা সরাসরি মিলিয়ে নেওয়ার আগে ভাবছে। ইরান শুধু নিজের মাটিতেই শত নয়, তারা প্রতিবেশী দেশগুলোতে শক্তি ছড়িয়ে দিয়েছে। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের প্রতিরোধী সংগঠনগুলো, এই জোটগুলো ইরানের কৌশলগত বহর। তারা সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে মিডিয়ায় এবং বাস্তবে যুক্ত রাখে। এই নেটওয়ার্ক কেবল সামরিক প্রতিরোধী করে না, তারা অর্থনৈতিক চাপও সৃষ্টি করে। কৌশলগত বন্ধুত্ব। আরেকটি বড় কারণ ইরানের কূটনৈতিক সম্পর্ক। রাশিয়া ও চীন সহ অনেক শক্তির সঙ্গে ইরান কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। লেনদেন চলেছে প্রযুক্তি ও যুদ্ধ বিমান সরবরাহের ধাঁচে। ফলে যদি আমেরিকা একপাশ থেকে বড় ধাক্কা দেয়, তাহলে ইরান পৃষ্ঠপোষকদের কাছে তাকিয়ে যাবে এবং সংকট বহুগুণ জটিল হয়ে উঠবে। আসলে ভয়টা কেবল যুদ্ধরত সামরিক ক্ষমতা নয়, ইরানের ক্ষমতা হলো অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া চালানোর ক্ষমতা। হরমুজ সিল করলে তেলের বাজার ভেঙে যাবে, প্রতিবেশী গোষ্ঠীগুলো সংকট তৈরি করবে এবং রাশিয়া চীন মিললে আমেরিকার একতরফা পদক্ষেপ ভেস্তে যাবে। এই মিলিত জবাব দিয়েই ইরানকে সরাসরি মোকাবিলা করা যতটা কঠিন, তার চেয়েও বেশি বিপজ্জনক। অর্থাৎ কূটনীতিতে সামরিক উপাদানে ইরান এখন একটি বহুমাত্রিক প্রতিপক্ষ। আমেরিকার কাছে তাই ফাঁকা হামলা নয়, আগে ভাবতে হবে, পরে চালাতে হবে। এখন প্রশ্ন রয়ে গেছে, কথায় কি শান্তি নাকি নতুন সংঘাত? ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রের সঙ্গে আলোচনা করার ইচ্ছে কিংবা পরিকল্পনা তেহরানের নেই। চীনের ছোঁয়ায় আবারও জেগে উঠছে ইরানের আগুন। ট্রাম্প ও নেতানিয়াহুর জন্য নতুন দুঃস্বপ্ন। রাতের আকাশে ধোঁয়া নেই, তবু তেহরানের দিকে তাকিয়ে কাঁপছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞার ভারে যে দেশকে থামানোর স্বপ্ন দেখেছিল পশ্চিম, সেই ইরান এখন চীনের ছোঁয়ায় আবারও তৈরি করছে তার আগুনের বীজ, ক্ষেপণাস্ত্র। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গোপনে ইরানকে সহায়তা করছে তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম পুনর্নির্মাণে, এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। আর এই খবরই কাঁপিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের নীতি নির্ধারকদের। চীনের সঙ্গে ইরানের এই গোপন সম্পর্ক যেন সরাসরি চ্যালেঞ্জ পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে। বিবৃতিহীন অথচ বিস্ফোরক এক বার্তা। নিষেধাজ্ঞা নয়, আমাদের চালিকা শক্তি এখন প্রতিরোধ। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সম্প্রতি চীন থেকে ইরানে পৌঁছেছে সোডিয়াম পারক্লোরেটের কয়েকটি বিশাল চালান, যা ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত সলিড প্রোপাল্যান্ট তৈরির মূল উপাদান। এই চালানে রয়েছে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট, যা ইরান কিনেছে চীনা সরবরাহকারীদের কাছ থেকে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল কাঁচামাল নয়, এটি ইরানের নিষিদ্ধ আগুনের পুনর্জন্ম। একটি দেশের বিরুদ্ধে যতই নিষেধাজ্ঞা চাপানো হোক, যখন তার বন্ধু হয় চীন, তখন বাধা মানে কেবল বিলম্ব, থামানো নয়। সিএনএন জানিয়েছে, এপ্রিল থেকে একাধিক পণ্যবাহী জাহাজ বারবার চীন ও ইরানের মধ্যে যাতায়াত করেছে। তার মধ্যে অন্যতম এমভি বাশেত, যা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সত্ত্বেও 15 সেপ্টেম্বর চীনের ঝুহাই বন্দর ছেড়ে 29 সেপ্টেম্বর ইরানে পৌঁছেছে। আরেকটি জাহাজ বার্জিল 2 অক্টোবর গাউলান থেকে যাত্রা করে 16 অক্টোবর ইরানের বন্দর আব্বাস বন্দরে নোঙর ফেলে। এই যাত্রাগুলো যেন এক নীরব বাণিজ্য যুদ্ধ, যেখানে গুলি চলে না, কিন্তু কম্পিত হয় ক্ষমতার পাল্লা।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত কোনো কার্যক্রম চালাতে পারে না, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। নিষেধাজ্ঞার ফাঁক গলে চীনের মাধ্যমে আবারও শক্তির পথে হাঁটছে তেহরান। চীন অবশ্য সিএনএনকে বলেছে তার আন্তর্জাতিক দায়িত্ব অনুযায়ী দ্বৈত ব্যবহারের পণ্যের উপর নিয়ন্ত্রণ বজায় রাখছে, কিন্তু পশ্চিমা বিশ্ব জানে কূটনৈতিক ভাষার ভেতর লুকিয়ে আছে কৌশল। এই লেনদেনের মানে একটাই, ইরান আবারও নিজের ক্ষেপণাস্ত্র ভান্ডার পূরণ করছে, যে ভান্ডার একদিন পারস্য উপসাগরের আকাশে আবারও অগ্নিগোলক ছুড়ে দিতে পারে। পশ্চিম চায় ইরানকে থামাতে, কিন্তু চীন চায় ইরানকে দাঁড় করাতে। এই দুই আকাঙ্ক্ষার সংঘর্ষই আজ নতুন ভূ রাজনীতির আগুন জ্বালাচ্ছে। ইরান বলছে না কিছুই, কিন্তু তাদের নীরবতাই এখন এক অঘোষিত ঘোষণা, আমরা আবারও প্রস্তুত। এ যেন নিষেধাজ্ঞার ছাই থেকে উঠে আসা এক রাষ্ট্র, যার মিত্র এখন পৃথিবীর দ্বিতীয় বৃহৎ শক্তি চীন। পশ্চিম যতই দেয়াল তুলুক, ইরান চীনের এই গোপন রেলপথ, এই জাহাজের গতিপথ প্রমাণ করছে আগুনের মতো শক্তিও নিজের পথ খুঁজে নেয়। তেহরানের আকাশে তাই আবারও বাজছে এক সুর, যা থামানো যায় না, শুধু দেখা যায় আর ভয় পাওয়া যায়। রাত জাগা আকাশে এক শব্দ ঘুম ভেঙে দিল, 24 ঘন্টার আলটিমেটাম। মার্কিন প্রস্তাব, মিশর ও কাতারের মধ্যস্থতা, কিন্তু হামাস বলল আমরা এখানেই থাকব। সাম্প্রতিক ঘটনাগুলি গাজা পশ্চিমা দুনিয়াকে নড়ে চড়ে বসিয়েছে। ওয়াশিংটন গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশ থেকে হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। মিশর ও কাতার ওই পরিকল্পনা অনুমোদন করে বার্তাটি হামাসের কাছে পৌঁছে দেয়। মার্কিন আইনি ভাষায় সেটা ছিল এক ধরনের মানবিক বহির্গমন। সরিয়ে নেওয়ার জন্য 24 ঘন্টা, সময়সীমা রাত 8টায় শেষ। তারপরে ইসরায়েল চাইলে অভিযান পুনরায় শুরু করতে পারবে। ঢাল তলোয়ারের মতো দ্রুত হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা সিদ্ধান্ত নিল স্থায়ীভাবে গাজায় থেকে লড়াই চালাবে। নিঃশেষে এসব সিদ্ধান্তে উদ্ঘাটন করে দিয়েছে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা, যেখানে বাহ্যিক চাপ আর দরাদরি সবকিছুকে পেছনে ফেলে অভ্যন্তরীণ শক্তি ও অদম্যতা প্রাধান্য পাচ্ছে। কেন হামাস এমন সিদ্ধান্ত নিল? কারণ তাদের কাছে কেবল ইচ্ছা শক্তি নেই, আছে মাঠের শক্তি। গাজার ভূগর্ভস্থ টানেলগুলো, হাজারো সুসংগঠিত যোদ্ধা, স্বল্প দূরত্বের রকেট ও ক্লান্তিকর অবরোধের বিরুদ্ধে জনগণের একাকিত্ব, এসবই তাদের শক্তি। আইডিএফ এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের কাছে এখনো টানেলে কয়েক ডজন ভয়ঙ্কর যোদ্ধা লুকিয়ে আছে। তারা টানেল থেকে বেরিয়ে আচমকা আঘাত করতে সক্ষম, আর এটা ইসরায়েলের কাছে বড় সেই ঝুঁকি। টানেল ব্যবস্থায় হামাসের কৌশল পুরনো নয়, বরং পরীক্ষিত। সম্প্রতি অভিযোগ উঠেছে, একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামাসের যোদ্ধারা একজন আইডিএফ সৈন্যকে হত্যা করেছে। আইডিএফ তার যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং প্রতিশোধে প্রায় 20টি বিমান হামলা চালায়। এ কারণে আবেগ চড়েছে এবং বৈরিতা নতুন করে জ্বলে উঠেছে। এমন পরিস্থিতিতে হামাসের প্রত্যাখ্যান কেবল কৌশলগত নয়, এটি রাজনৈতিক ও নৈতিক দাবি। তারা বলছে সরার মানে আত্মসমর্পণ। গাজার জনগণ তাদেরই লড়াকু শক্তির আস্থা কেন্দ্র। এছাড়াও তারা জানে যে যারা চলে যাবে তাদের পুনর্বাসন নেই। গাজায় উপস্থিত থেকে যুদ্ধ ও রাজনীতি দুটোতেই অংশগ্রহণ করাই তাদের কৌশল। অপরদিকে ইসরায়েলের উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক নেতারা দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, যদি হামাস সিজ ফায়ার ভাঙে তারা শক্তিশালী মোকাবিলায় জবাব দেবেন। মার্কিন প্রেসিডেন্টও ইসরায়েলের পাশে রয়েছে। তিনি বলছেন, হামাসের আচার আচরণ কতটা গ্রহণযোগ্য তাও দেখুন। এই সব মিলিয়ে যুদ্ধবিরতি এখন ভঙ্গুর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না। একই সঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দেবে না। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন দুর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যখন তীব্র উত্তেজনা, ঠিক তখনই বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে ঝড় তুলেছে। যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এতকাল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছিল, সেই কর্মসূচি এবার নিজেই শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন পারমাণবিক পরীক্ষা, ইরানের রোমহর্ষক প্রতিক্রিয়া। পৃথিবী আবার একবার রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, পেন্টাগনকে 1992 সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালাতে হবে। রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক প্রতিযোগিতার আড়ালে এই পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক শান্তি ভাঙার গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্সে বলেন, একটি পারমাণবিক অস্ত্রধারী বুলি আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। এটি পশ্চাদমুখী এবং দায়িত্বহীন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিস্তার ঝুঁকি। আরাকচি আরও সতর্ক করেছেন যে একই বুলি আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে আরও হামলার হুমকি দিচ্ছে। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবতার উপর এই আক্রমণ। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে, যা তাদের প্রকৃত আগ্রাসী চরিত্র প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলেও অভিহিত করেন। ইরানকে অবমূল্যায়ন করার সময় শেষ। পশ্চিমা বিশ্ব ভেবেছিল জ্বালানি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ইরান পিছিয়ে থাকবে, কিন্তু তেহরান তা উল্টো প্রমাণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আজ আরও শক্তিশালী এবং আত্মনির্ভর। মার্কিন বোমার ঝড়েও ইরান ফিরে দাঁড়িয়েছে নতুন পরীক্ষা, নতুন প্রযুক্তি, নতুন প্রজন্মের অস্ত্রের সঙ্গে। ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিশোধের প্রস্তুতিও নিচ্ছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে চলা 12 দিনের যুদ্ধে মার্কিন বাহিনী তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল। তারপর ইরান স্থির থেকে গেছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে শান্তিপূর্ণ পারমাণবিক ক্ষমতার চর্চা বন্ধ করা হবে না। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন নিজের শক্তি ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন নকশা আনছে। পূর্ববর্তী নিষেধাজ্ঞা, বোমা হামলা বা আন্তর্জাতিক চাপ কিছুই তাদের থামাতে পারেনি, বরং এসবই ইরানকে আরও আত্মনির্ভর এবং শক্তিশালী করেছে। বিশ্বের কাছে ইরানের বার্তা স্পষ্ট, তারা একমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিসাম্য বজায় রাখার ক্ষমতা দেখাচ্ছে। এই পরিস্থিতি নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার উত্তেজনা ছড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় চালালে ইরানও তার প্রস্তুতি সম্পন্ন শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। আরাকচি আরও বলেন, দুনিয়াকে জবাবদিহি করতে হবে। এমন অস্ত্রের বিস্তার স্বাভাবিক করা মানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বার্তা স্পষ্ট, ইরান আর পিছিয়ে নেই। শেষ লাইনটি রোমহর্ষকভাবে বলে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক শক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তেহরানও এখন তার অস্ত্র শক্তির ছাপ দিয়ে দেখাচ্ছে যে তাকে হালকাভাবে নেওয়া যাবে না। পারমাণবিক শক্তি, আত্মনির্ভরতা এবং প্রস্তুতিশীলতা, ইরান এখন আন্তর্জাতিক মঞ্চের খেলার নিয়ম পরিবর্তন করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উৎসাহ দিচ্ছে চীন। নতুন আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। রাতের আকাশে যেন নতুন আগুন জ্বলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ভারে দমে না গিয়ে বরং ছাই থেকে উঠে আবার জেগে উঠছে তেহরান। সিএনএন-এর এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গোপনে শক্তিশালী করছে। যে কর্মসূচিকে একসময় ভেবে নেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে, তা আবার জেগে উঠেছে, আর এবার আগের চেয়েও ভয়ঙ্কর রূপে। ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, চীন থেকে ইরানে পাঠানো হচ্ছে 2000 টন সোডিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্র জ্বালানি তৈরির জন্য অপরিহার্য উপাদান। এই পরিমাণ উপাদান দিয়ে তৈরি করা যাবে অন্তত 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যথেষ্ট পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিতে। আর এই চালান এসেছে সে সময়ে যখন ইসরায়েল গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছিল। তবে তেহরান হার মানেনি, বরং যুদ্ধ শেষে তারা ঘুরে দাঁড়িয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। তেহরান বলছে, যখন পশ্চিম মুখ ফিরিয়ে নেয়, পূর্ব তখন কাঁধে হাত রাখে। চীনের ভূমিকা এখন স্পষ্ট। বেইজিং ইরানের পুনর্গঠন প্রচেষ্টাকে নীরবে উৎসাহ দিচ্ছে।
নিষেধাজ্ঞার ফাঁকগুলো পৌঁছে যাচ্ছে জ্বালানি, যন্ত্রপাতি, প্রযুক্তি। ইরানও থেমে নেই। তারা এখন একের পর এক নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এক ভিডিওতে দেখা গেছে ভূগর্ভস্থ এক গোপন অস্ত্রাগারে সাজানো রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র, নতুন রূপেই নতুন যুদ্ধে নামার অপেক্ষায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের প্রতিরক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমেরিকার নেই। ইরান তার আত্মরক্ষার ক্ষমতা বাড়াবে যত দূরেই যেতে হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু অস্ত্র তৈরি করছে না, বরং ভয় তৈরি করছে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, মার্কিন ঘাঁটি হোক বা ইসরায়েলি ভূখণ্ড, ইরানের ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। জুনের যুদ্ধেই তারা হামলা চালিয়েছিল কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে, যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক কেন্দ্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি স্বীকার করেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং যে কোনো দূরত্বে আঘাত হানতে পারে। কিন্তু এই সতর্কবার্তাও যেন ইরানের গতিকে থামাতে পারেনি, বরং তেহরান ঘোষণা দিয়েছে তারা আর 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর অধীনে আবদ্ধ নয়। চুক্তির মেয়াদ শেষ, এখন শুরু হয়েছে ইরানের স্বাধীন যুগ। বিশ্লেষক জেফ্রি লুইস বলেছেন, 2000 টন সোডিয়াম পারক্লোরেট মানে প্রায় 500 ক্ষেপণাস্ত্র। ইরান 1 মাস আগেও 200 ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছিল। এখন তারা হারানো প্রতিটি ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণ করছে। তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ হোক বা নিষেধাজ্ঞা, তারা আর থামবে না। চীনের সহায়তা তাদের কেবল জ্বালানি দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস। এখন প্রশ্ন একটাই, যদি আবার যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তখন এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো কোথায় নিশানা করবে? ইসরায়েলের দিকে নাকি কাতারের মার্কিন ঘাঁটির দিকে? বিশ্ব তাকিয়ে আছে, আর ইরান ধীরে ধীরে নিজের অগ্নিশক্তি গড়ে তুলছে, নিষেধাজ্ঞার ছাই থেকে উঠে এক অনিবার্য পুনর্জন্মের মতো। ইরান রাশিয়ার নতুন রেল কৌশল, নিষেধাজ্ঞার শৃঙ্খল ভাঙছে 2 দানব। নিষেধাজ্ঞা পশ্চিমা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, যে অস্ত্র দিয়ে তারা দেশকে দেশ থেকে, অর্থনীতিকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু এবার ইরান ও রাশিয়া মিলে সেই শৃঙ্খল ভাঙতে যাচ্ছে। একটি রেললাইন তৈরি হচ্ছে যা কেবল লোহা আর পাথরের নয়, এটি এক নতুন ভূ রাজনৈতিক মানচিত্রের ঘোষণা। ইরানের উত্তরাঞ্চলের রাশিদ শহর থেকে আজারবাইজানের সীমান্তবর্তী আস্তারা পর্যন্ত 162 কিলোমিটার দীর্ঘ এক রেলপথ নির্মাণে হাত মিলিয়েছে তেহরান ও মস্কো। এই প্রকল্পের নাম ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর INSTC, যা ভারত মহাসাগর থেকে ইউরোপ পর্যন্ত পণ্য পরিবহনের সময় ও খরচ দুই বদলে দেবে। মেহের নিউজ জানিয়েছে, রাশিদ আস্তারা রেল লাইন সম্পূর্ণ হলে বাণিজ্যের খরচ কমবে 30%, আর সময় লাগবে 37 দিনের বদলে মাত্র 19 দিন। অর্থাৎ সুয়েজ খাল ঘুরে যে পণ্য মাসখানেক পরে পৌঁছাতো, এখন তা পৌঁছাবে অর্ধেক সময়েই। এ যেন নিষেধাজ্ঞার বুকে ছুরি বসানো এক প্রকল্প। বিশ্লেষকরা বলছেন, এই রেল লাইন শুধু অর্থনীতির নয়, এটি এক কৌশলগত বিপ্লব। কারণ এটি পশ্চিমা নৌশক্তির খবরদারি থেকে পুরোপুরি মুক্ত। সুয়েজ খাল, মাল্লাকা প্রণালী, যেখানে মার্কিন যুদ্ধ জাহাজের ছায়া সবসময় ভাসে, সেই পথ এড়িয়ে সরাসরি যুক্ত হবে ইরান, রাশিয়া, আজারবাইজান, ভারত ও ইউরোপ। এই রেলপথ যেন এক স্থলপথের বিদ্রোহ, যা আমেরিকার নিষেধাজ্ঞা নীতিকে অকার্যকর করে দেবে। প্রকল্পটির বাজেট 60 কোটি ইউরো, আর এই অর্থের সিংহভাগ দিচ্ছে রাশিয়া নিজে। নির্মাণের দায়িত্ব তাদেরই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের হাতে। তেহরান বলছে, এই রেলপথ তৈরি হলে ইরান আর কখনোই পশ্চিমা অবরোধে হাঁটু গেড়ে বসবে না। রাশিয়া বলছে, আমরা সমুদ্র পথে আটকে পড়ব না, আমরা রেলপথে জয় করব বিশ্বকে। এই রেল করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি পশ্চিমা নৌশক্তির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। সুয়েজ খাল বা মালাক্কা প্রণালীর মতো সামুদ্রিক পথে আমেরিকা যে খবরদারি চালায়, এই রেলপথ চালু হলে তা থেকে মুক্তি পেতে পারে রাশিয়া ও ইরান। এটি দুই দেশকে একটি সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থায় বিচ্ছিন্ন দেশ থেকে অর্থনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করতে পারে। এই করিডোর কেবল পরিবহন প্রকল্প নয়, এটি এক অর্থনৈতিক প্রতিশোধের রূপকথা, যেখানে নিষেধাজ্ঞায় ক্লান্ত দুই দেশ নিজেদের ভাগ্য নতুন করে লিখছে লোহার রেল লাইনের উপর দিয়ে। যে পথে ট্রেন ছুটবে তার শব্দে থাকবে চ্যালেঞ্জ, তোমরা আমাদের থামাতে চেয়েছিলে, কিন্তু আমরা পথই বদলে ফেলেছি। রাশিয়া থেকে আস্তারা,
এই লাইন শুধু দুটো শহরকে নয়, সংযুক্ত করবে এক ভিন্ন দুনিয়াকে। এক দুনিয়া যেখানে আমেরিকার নিষেধাজ্ঞা হারিয়ে যাবে ইস্পাতের ঝনঝন শব্দে, আর উঠবে নতুন এক সূর্য, ইরান ও রাশিয়ার ঐক্যের সূর্য। বিশ্ব রাজনীতির মানচিত্রে এই রেললাইন এক নতুন রেখা টানছে। সেই রেখা বলে দিচ্ছে, পশ্চিম যতই অবরোধ দিক না কেন, পূর্ব তার পথ নিজেই তৈরি করে নেয়। এই রেললাইন কেবল পথ নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটি ইরান ও রাশিয়ার প্রতিশোধের ট্রেন, যার ধোঁয়ায় হারিয়ে যাবে নিষেধাজ্ঞার দেয়াল। গোল্ডেন ডোম পারবে না বাঁচাতে আমেরিকাকে। রাশিয়ার বুরেভেস্টানিক নামের ঝড় আসছে। আকাশে নিস্তব্ধতা, তারপর এক গর্জন, যে শব্দ পৃথিবীর যে কোনো প্রান্তে ভয়ের স্রোত বইয়ে দিতে পারে। রাশিয়া জানিয়ে দিল তাদের নতুন ক্ষেপণাস্ত্র বুরেভেস্টানিক এখন পরীক্ষিত, প্রস্তুত এবং ভয়ঙ্কর। আর এই ক্ষেপণাস্ত্রের সামনে ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা অসহায়, অকার্যকর, অপ্রস্তুত। ব্রিটিশ সাময়িকী দ্য স্পেকটেটর এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের গোল্ডেন ডোম প্রকল্প যতই শক্তিশালী হোক না কেন, এই রুশ ক্ষেপণাস্ত্রের কাছে তা কিছুই নয়। নিবন্ধের লেখক বিশ্লেষক মার্ক গ্যালিওটি স্পষ্ট ভাষায় বলেন, বুরেভেস্টানিকের চুল্লি চালিত ইঞ্জিন এটিকে এমন দূরত্বে উঠতে দেয় যা কোনো সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্র পারে না। এটি মাত্র 50 মিটার উচ্চতায় উঠতে পারে, ফলে রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা একে দেখতে পর্যন্ত পায় না। অর্থাৎ আকাশে ওরা এই ছায়াকে আটকানো প্রায় অসম্ভব। আর যদি সেটিই হয় সত্যি, তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে পরিচিত আমেরিকার আকাশরক্ষী ঢাল এক ভয়ঙ্কর বাস্তবতার মুখে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, এই ক্ষেপণাস্ত্র কেবল এক প্রযুক্তিগত অর্জন নয়, এটি একটি রাজনৈতিক হাতিয়ারও। বুরেভেস্টানিক এর মাধ্যমে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় বড় সুবিধা পাবে, কারণ ট্রাম্পের গোল্ডেন ডোম প্রকল্পকে এটি কার্যত অচল করে দিতে পারে। 26 অক্টোবর রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান, বুরেভেস্টানিকের সর্বশেষ পরীক্ষা সফল হয়েছে। একটানা 15 ঘন্টা আকাশে থেকে এই ক্ষেপণাস্ত্র পাড়িয়ে দিয়েছে 14,000 কিলোমিটার, যেন পৃথিবী ঘুরে ফেরা এক যান্ত্রিক প্রেতাত্মা। রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, এটাই এর সর্বোচ্চ পাল্লা নয়। তাদের দাবি, পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি এমন সব উল্লম্ব ও অনুভূমিক কৌশল প্রদর্শন করেছে যা প্রতিরক্ষা ব্যবস্থা ধোঁকা দিতে সক্ষম। অর্থাৎ এটি খুব দ্রুত নয়, বুদ্ধিমানও। বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্রই রাশিয়ার সামরিক কৌশলের ভবিষ্যৎ। এটি এমন অস্ত্র যা স্যাটেলাইট, রাডার কিংবা প্রতিরক্ষা ডোম কিছুতেই থামানো যাবে না। এমনকি যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা হবে এক অন্ধ দৈত্য, যার চোখের সামনে দিয়ে যাবে মৃত্যুর বার্তা। আর পুতিন, তিনি বরাবরের মতোই নীরব, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে বার্তা। রাশিয়া আর কারো অনুমতির অপেক্ষায় নেই। বুরেভেস্টানিক শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি রাশিয়ার পুনর্জন্মের প্রতীক। যে আকাশ একসময় ন্যাটোর হাতে বন্দী ছিল, সেখানে এখন রাশিয়ার লৌহ মৃত্যু একটা নতুন অধ্যায় খুলে গেছে, যেখানে আমেরিকার গোল্ডেন ডোম কেবল এক স্বপ্ন, আর রাশিয়ার বুরেভেস্টানিক বাস্তবতার বজ্র। আকাশে ঘুরছে জব, নাম তার বুরেভেস্টানিক, আর মাটিতে দাঁড়িয়ে দুনিয়া তাকিয়ে আছে রাশিয়ার দিকে। পুতিন এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের আর কারো কাছে নেই এমন অনন্য এক পণ্য হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, পরীক্ষার সব মূল লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন, সামরিক কাজে ব্যবহারের জন্য এটিকে প্রস্তুত করতে এখনো অনেক কাজ বাকি আছে। পুতিন বলেন, আমাদের আরো পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক করতে হবে এই নতুন ব্যবস্থাটি কোন শ্রেণীর অস্ত্রের অন্তর্ভুক্ত, এর সম্ভাব্য ব্যবহার পদ্ধতি কি হতে পারে। এছাড়া আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের লক্ষ্যে অবকাঠামো প্রস্তুত করতে হবে। ট্রাম্পের পারমাণবিক হুঁশিয়ারি, চীনের সঙ্গে নতুন শীতল যুদ্ধের গন্ধ। আকাশে আবার পারমাণবিক ছায়া ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের এক ঘোষণায় যেন জাগিয়ে তুলেছে পুরনো দুঃস্বপ্ন। আমরা আবার পারমাণবিক পরীক্ষা শুরু করব, একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই বিশ্ব কাঁপছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের এই মন্তব্য শুধু আমেরিকার পারমাণবিক নীতিতে আলোড়ন তোলেনি, বরং চীনের সঙ্গে এক নতুন সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে। কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন চীন তার পারমাণবিক ক্ষমতাকে চোখ ধাঁধানো গতিতে বাড়াচ্ছে। ওয়াশিংটন বনাম বেইজিং, নতুন উত্তেজনার সূচনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত আলোচনার ঠিক আগে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পরীক্ষা করছে, আমরাও করব, সমান ভিত্তিতে।
যদিও তিনি পরে দাবি করেন বক্তব্যটি চীনকে লক্ষ্য করে নয়, তবু বেইজিং সেটি আলাদাভাবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং এক বিপজ্জনক সংকেত, যা বিশ্বব্যাপী পরমাণু ভারসাম্য নষ্ট করতে পারে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পান্ডা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক পরীক্ষা শুরু করে, তবে চীন ও রাশিয়াও একই পথ নেবে, আর তাতে ভেঙে পড়বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের পুরো কাঠামো। চীনের জবাব। প্রতিরোধের মঞ্চে দাঁড়িয়ে শি জিনপিং। চীন ইতিমধ্যেই ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে শুরু করেছে, তবে মিসাইল নয়, কৌশল দিয়ে। শি জিনপিং তার সাম্প্রতিক উন্নয়ন পরিকল্পনায় কৌশলগত প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। চীনের সামরিক কুচকাওয়াজে দেখা গেছে, পারমাণবিক ট্রয়ী স্থল, সমুদ্র ও আকাশপথে আঘাত হানতে সক্ষম নতুন মিসাইল ও বোমার সমাহার। তাইওয়ানের প্রতিরক্ষা গবেষক লিন পো চৌ নিউ ইয়র্ক টাইমসকে বলেন, চীনের সম্প্রসারণ চলবে, ট্রাম্পের ঘোষণায় এই গতি আরো তীব্র হবে, কমবে না। উপগ্রহ চিত্র বলছে, চীনের ঐতিহাসিক লক নূর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে আবারও নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি সম্ভাব্য ভূগর্ভস্থ পরীক্ষার প্রস্তুতি। চীনের শেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1996 সালে। তারপর থেকে তারা সাব ক্রিটিক্যাল টেস্ট অর্থাৎ বিস্ফোরণ ছাড়াই পরীক্ষামূলক কাজ চালিয়ে যাচ্ছে। একই পথেই হেঁটেছে আমেরিকাও, কিন্তু ট্রাম্পের নতুন বক্তব্য সবকিছু বদলে দিতে পারে। যদি ট্রাম্প সত্যিই পরীক্ষার নির্দেশ দেন, তবে নেভাডায় প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের প্রায় 1.5 বছর লাগবে, অথচ চীন বা রাশিয়া চাইলে কয়েক মাসে মাঠে নামতে পারে। বিশ্বে আবার যুদ্ধের গন্ধ। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করেছে, বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র রোধ ব্যবস্থা এখন মারাত্মক চাপের মুখে। 3 পরাশক্তি আমেরিকা, চীন ও রাশিয়া আর একসঙ্গে বসতে পারছে না। পরমাণু প্রতিযোগিতা এখন এমন এক বিন্দুতে পৌঁছেছে, যেখানে এক দেশের ঘোষণাই অন্য দেশের প্রতিশোধে পরিণত হতে পারে। বিশ্লেষক ক্রিস বাকলি লিখেছেন, ট্রাম্পের এই মন্তব্য হয়তো এখনো নীতিতে রূপ নেয়নি, কিন্তু এটি এমন এক ছায়া ফেলেছে যা শীতল যুদ্ধের দিনগুলোকেও আবার জাগিয়ে তুলেছে। বিশ্ব যখন আবার পারমাণবিক ভয়াবহতার কিনারায়, তখন একটাই প্রশ্ন, এই আগুনের খেলায় কে প্রথম শিখা ছুঁয়ে দেখবে? নিষেধাজ্ঞা যে বিষ থেকেই জন্ম নিল ইরানের শক্তি। পশ্চিমা বিশ্ব ভেবেছিল নিষেধাজ্ঞাই হবে ইরানের পতনের সূচনা, কিন্তু সেই নিষেধাজ্ঞাই হয়ে উঠল তাদের পুনর্জন্মের আগুন, যে আগুনে ইরান পুড়ল, কিন্তু নিঃশেষ হলো না, বরং আরো শক্তিশালী, আরো আত্মনির্ভর হয়ে উঠল। গত 4 দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইরানকে দুর্বল করার জন্য একের পর এক অর্থনৈতিক অবরোধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। উদ্দেশ্য ছিল তেহরানের ঘড়ির কাঁটা থামিয়ে দেয়া, কিন্তু ইতিহাস বলছে উল্টো কথা। আজ সেই নিষেধাজ্ঞাই ইরানের জাতীয় অগ্রগতির সূচনা বিন্দুতে পরিণত হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, নিষেধাজ্ঞার চাপে ইরান বাধ্য হয়েছিল নিজের ভেতর তাকাতে। আমদানি নয়, উদ্ভাবনী হয়ে উঠেছিল বেঁচে থাকার একমাত্র পথ। তেলের ওপর নির্ভরতা কমিয়ে তারা গড়ে তোলে প্রতিরোধমূলক অর্থনীতি। একসময় বাজেটের 85% যেখানে তেল থেকে আসতো, এখন সেটি নেমে এসেছে 35%। কিন্তু পতনের বদলে এটাই খুলে দিয়েছে নতুন দিগন্ত। তেল বহির্ভূত খাতের বিস্তার, দেশীয় শিল্পের উত্থান আর অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা। আরো বিস্ময়কর, নিষেধাজ্ঞার সময়ই ইরান করেছে জ্ঞানভিত্তিক বিপ্লব। দেশটির উচ্চ প্রযুক্তি রপ্তানি বেড়েছে 42%, জ্ঞানভিত্তিক পণ্যের রপ্তানি 68%। বৈজ্ঞানিক গবেষণায় তারা এখন বিশ্বে 15তম স্থানে, ন্যানো প্রযুক্তিতে শীর্ষ 6 দেশের মধ্যে। একসময় যে জাতি প্রযুক্তি, কিন্তু আজ তারা প্রযুক্তি রপ্তানি করছে। এই আত্মনির্ভরতার প্রভাব পড়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওষুধ শিল্পে ইরান এখন 85% চাহিদা নিজেরাই মেটায়। কৃষিতে তারা প্রায় 97% স্বয়ংসম্পূর্ণ। খাদ্য নিরাপত্তা আজ আর পশ্চিমাদের দয়ার দান নয়, ইরানের নিজের অর্জন। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা তাদের আকাশও দিয়েছে। নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ, ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন, সবকিছুই হয়েছে সেই সময়ে যখন পশ্চিমা বিশ্ব ভেবেছিল ইরান হাঁপিয়ে পড়বে। কিন্তু ইরান তখন তৈরি করেছে আকাশে চোখ, সাইবারে ঢাল আর সীমান্তে ভয়হীন প্রতিরোধের প্রতীক।
বিশাল জনসমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনি বলেছিলেন, আমরা অগ্রগতি অর্জন করেছি নিষেধাজ্ঞার সময়ে। মার্কিনীরা বলেছিল এই অর্থনৈতিক চাপ ইতিহাসে নজিরবিহীন। তারা মিথ্যা অনেক বলে, কিন্তু এটুকু সত্য বলেছিল। আর সেই নজিরবিহীন চাপে আমরা দাঁড়িয়ে গেছি বিশ্বের শীর্ষ সারিতে। তিনি আরো বলেছিলেন, তারা চেয়েছিল আমাদের উৎপাদনের চাকা থেমে যাক, কিন্তু আমাদের শ্রমিকরা রণক্ষেত্রের সৈনিক হয়ে তা হতে দেয়নি। আর যখন বিশ্ব ডলার নির্ভর বাণিজ্যের শৃঙ্খলে আবদ্ধ, তখন ইরান সেই শৃঙ্খল ভেঙে গড়ে তুলেছে নতুন মিত্রতার বলয়, চীন, রাশিয়া, ভারত, ব্রিক্স ও সাংহাই জোটের সঙ্গে গভীর সম্পর্ক। বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার শুরু করে তারা ঘোষণা দিয়েছে, আমরা আর কারো ছায়া নই। সবশেষে ইতিহাসের এক অদ্ভুত শিক্ষা যেন ইরান বিশ্বকে দেখিয়েছে, নিষেধাজ্ঞা ধ্বংস করে না, প্রস্তুত করে। চাপ ভেঙে দেয় না, গড়ে তোলে। যেখানে পশ্চিম চেয়েছিল এক দেশকে নিঃশেষ করতে, সেখানে জন্ম নিয়েছে এক নতুন শক্তি, ইরান নামের সেই অদম্য প্রতিরোধ। ইসরায়েলি অনুপ্রবেশে লেবাননের হুঁশিয়ারি, যে কোনো মূল্যে প্রতিরোধ। দক্ষিণ লেবাননের আকাশে আবারও ধোঁয়া। ব্লিদা শহরের ভাঙা দেয়ালে ধুলোর মতো ছড়িয়ে আছে ক্ষোভ, প্রতিরোধ আর শপথের গন্ধ। সেই মুহূর্তে রাজধানী বৈরুত থেকে এক বজ্রধ্বনি ভেসে এলো, যে কোনো ইসরায়েলি অনুপ্রবেশের মুখোমুখি হতে প্রস্তুত থাকুক সেনাবাহিনী। এ ছিল লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউনের নির্দেশ। ব্লিদায় এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পৌরকর্মী ইব্রাহিম সালামে। তিনি মারা যান নিজের দায়িত্ব পালনকালে, যেন এক সাধারণ মানুষ, কিন্তু তার মৃত্যু জাগিয়ে তোলে পুরো জাতিকে। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল রুডলফে হাইকাল ভোরে ঘটনাটি রাষ্ট্রপতিকে অবহিত করলে আউন সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, দক্ষিণের মাটিতে যদি আবার কোনো শত্রুর পা পড়ে, লেবাননের সেনারা যেন সেই মাটি তাদের কবর বানিয়ে দেয়। রাষ্ট্রপতি এই হামলাকে ইসরায়েলের চলমান আগ্রাসী অনুশীলনের অংশ বলে উল্লেখ করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হামলা হয়েছে ঠিক যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকের পরেই, এ যেন শান্তির আলো নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র। এদিকে এই হামলার পর হিজবুল্লাহর বিবৃতি যেন পুরো মধ্যপ্রাচ্যের নীরবতা ভেঙে দিল। তাদের ভাষায়, অপরাধী ইহুদিবাদী শত্রু লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, আন্তর্জাতিক আইনকে উপহাস করছে, আর এর পেছনে রয়েছে ওয়াশিংটনের আশীর্বাদ। হিজবুল্লাহ সরাসরি অভিযোগ তুলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই আগ্রাসনে সবুজ সংকেত দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আমেরিকান রাষ্ট্রদূতের সফর আর মেকানিজম কমিটির বৈঠকের পরপরই হামলা। এ কাকতালীয় নয়, এ পরিকল্পিত যোগসাজশ। হিজবুল্লাহ রাষ্ট্রপতি আউনের নির্দেশের প্রশংসা করে বলেছে, জাতীয় ও সাহসী সিদ্ধান্ত। তারা লেবাননের সেনাবাহিনীকে পূর্ণ রাজনৈতিক ও প্রতিরক্ষামূলক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এই বর্বর শত্রুর মুখোমুখি হতে হলে সেনাদের হাতে দিতে হবে পূর্ণ ক্ষমতা, আর জনগণের হৃদয় জ্বালাতে হবে ঐক্যের আগুন। একই সঙ্গে তারা লেবানন সরকারকে সতর্ক করেছে, আর কোন বিলম্ব নয়, ইসরায়েলের আগ্রাসন রুখতে এখনই জরুরি ও ব্যাপক পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রী নওয়াব সালামও আক্রমণটিকে লেবাননের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণের মানুষ আমাদের জাতির মর্যাদার জন্য রক্ত দিচ্ছে, আমরা তাদের পাশে আছি, পুরো দেশ তাদের সঙ্গে। যুদ্ধবিরতির 1 বছর পার হলেও ইসরায়েল বারবার লঙ্ঘন করছে চুক্তির শর্ত। তারা এখনো দখল করে রেখেছে সীমান্তের 5টি এলাকা, লাব্বনে, মাউন্ট ব্লাড, ওয়াইদা পাহাড়, আজিয়ে ও হাম্মামেস। লেবাননের ভাষায় এ শুধু আগ্রাসন নয়, এক অপমান। কিন্তু এবার লেবানন চুপ নেই। রাষ্ট্রপতির কণ্ঠে এসেছে দৃঢ় প্রতিজ্ঞা। সেনাবাহিনীর চোখে জ্বলে উঠেছে নতুন আগুন, আর হিজবুল্লাহর প্রতিধ্বনি ভেসে গেছে সীমান্তের ওপারে। আমরা শত্রুকে চিনি, আমরা জানি কিভাবে তার মোকাবিলা করতে হয়। এই উত্তপ্ত সীমান্তে এখন একটাই বার্তা প্রতিধ্বনিত, যুদ্ধবিরতি ভাঙলে প্রতিশোধের দরজা খুলবে, আর সেই দরজা বন্ধ করার ক্ষমতা কারো নেই। ইরানের আগুনে কাঁপছে ওয়াশিংটন ও জেরুজালেম। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র শক্তি ফিরিয়ে আনছে তেহরান। আকাশ ছিল ধোঁয়ায় ঢাকা, কিন্তু ছায়ের নিচে আবারও নড়ে উঠছে পুরনো শক্তি, ইরান। যে শক্তি নত হয় না, ভয় পায় না, থেমেও যায় না। ওয়াশিংটন আর জেরুজালেম আজ উদ্বেগে ভরপুর, কারণ যে ক্ষেপণাস্ত্রগুলো একসময় আকাশ চিরে গিয়েছিল, সেগুলোর আওয়াজ আবার শোনা যাচ্ছে। সাম্প্রতিক সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান চুপিসারে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালু করছে, আরো দ্রুত, আরো নিখুঁতভাবে।
জুন মাসের সেই 12 দিনের যুদ্ধ এখন ইতিহাস, কিন্তু তার প্রতিধ্বনি এখনো পশ্চিমা রাজধানীগুলোর দেয়ালে বাজছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী সেই যুদ্ধেই ইরান নিক্ষেপ করেছিল প্রায় 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000টিরও বেশি ড্রোন। আকাশ তখন আগুনে ভরা, প্রতিরক্ষা ব্যবস্থা তখন ওভারলোড। মার্কিন ও মিত্র প্রযুক্তির সহায়তায়ও সব আক্রমণ ঠেকানো যায়নি। নিহত হয় 28 জন, আহত 3000-এরও বেশি। তেহরান দেখিয়েছে তারা শুধু হুমকি দেয় না, বাস্তবেও আঘাত করতে জানে। ক্ষেপণাস্ত্রগুলো পেরিয়ে গিয়েছিল কয়েকশো কিলোমিটার, তেল আবিবের আকাশেও গর্জেছিল ইরানের নাম। এই শক্তির মূলে আছে তাদের পুনর্গঠনের জেদ। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলির দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যুদ্ধপূর্ব সক্ষমতা ফিরিয়ে আনতে মরিয়া। চীন থেকে আসা কাঁচামাল, রাতের আধারে চলা চালান, সব মিলিয়ে এক নীরব পুনর্জাগরণ। পশ্চিমা গোয়েন্দারা জানাচ্ছেন ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা প্রতি মাসে কয়েকশো ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম হতে পারে। ওয়াশিংটন প্রকাশ্যে কিছু বলছে না, জেরুজালেমও নীরব, কিন্তু সবাই জানে নীরবতা মানে শান্তি নয়, বরং এক ভয়ানক প্রস্তুতি। মার্কিন প্রশাসনের ভেতরে ফিসফিস করে শোনা যাচ্ছে, ইরানকে ঠেকানো যাবে তো? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এদিকে জনসম্মুখে ঘোষণা দিয়েছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের ভয় দেখায় আমরা তাকে শেখাবো কিভাবে প্রতিরোধ করতে হয়। তার এই এক বাক্যেই যেন তেহরানের নতুন দর্শন, প্রতিরোধী শক্তি, ধৈর্যই অস্ত্র। বিশ্লেষকরা বলছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র নয়, এটি তাদের জাতীয় মর্যাদার প্রতীক। যুদ্ধের আগুন পেরিয়ে তারা এখন আরো দৃঢ়। নতুন করে কারখানা গড়ছে, জ্বালানি আমদানি করছে, স্যাটেলাইটে দেখা যাচ্ছে নতুন লঞ্চ সাইটের কার্যক্রম। ইরান আজ যেন এক ঘুমন্ত দৈত্য, যাকে অনেকে ভেবেছিল পরাজিত, কিন্তু সে কেবল অপেক্ষা করছিল। পুনর্গঠন শেষ হলে তার ক্ষেপণাস্ত্র কি আবার আকাশ ছুঁবে? আর তার নাম শুনেই কেঁপে উঠবে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত। একটি বার্তা যেন তেহরানের বাতাসে ভাসছে, আমাদের ধ্বংস ভেবেছিলে, ভুল করেছ, আমরা ধ্বংস থেকে জন্ম নিই। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জলানি বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো দেশটির প্যাসিভ ডিফেন্স মডেলের সাফল্যের প্রতীক এবং শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতার বাস্তব প্রমাণ। তিনি বলেন, ইরানের সাবেক আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চীনের ছায়ায় ইরানের নীরব পুনর্জাগরণ। ক্ষেপণাস্ত্রের শক্তিতে উঁচুতে উঠছে তেহরান। ইসরায়েলের বিধ্বংসী হামলার মাত্র 4.5 মাস পর মধ্যপ্রাচ্যের মাটিতে নীরবে কিছু গড়ে উঠছে। আগুনে পুড়ে যাওয়া কারখানার ছায়ের নিচে আবার শ্বাস নিচ্ছে এক প্রাচীন শক্তি, ইরান। চোখে ধুলো ছুড়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে দেশটি এখন গোপনে পুনর্গঠন করছে তার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার। সিএনএন-এর নতুন প্রতিবেদন বলছে, নতুন নিষেধাজ্ঞার মাঝেও তেহরান এখন চীন থেকে মূল রকেট জ্বালানি উপাদান সোডিয়াম পারক্লোরেট আমদানি বাড়িয়েছে। এই রাসায়নিকই কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির হৃদয়। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের লক্ষ্য পরিষ্কার, মাসে অন্তত 500টি ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতা পুনরুদ্ধার। একসময় বন্দর আব্বাসের গুদামে একই উপাদানের বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল 70 জনেরও বেশি মানুষ। সেই দগ্ধ স্মৃতিও থামাতে পারেনি তেহরানের আগুন, কারণ তাদের কাছে এই অস্ত্র শুধু শক্তি নয়, বেঁচে থাকার প্রতীক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস আগে দাবি করেছিলেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করেছি, কিন্তু বাস্তবের দৃশ্যপট বলছে অন্য কথা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে আবার চলছে নির্মাণ, নতুন চালান আসছে সমুদ্রপথে, আর সেই সব মালবাহী জাহাজের অনেকগুলোই এসেছে চীন থেকে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইরান অন্তত 2000 টন সোডিয়াম পারক্লোরেট পেয়েছে। বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলছেন, এই পরিমাণ জ্বালানি 500 ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যথেষ্ট। অর্থাৎ ইরান হয়তো আগের আগুন ফিরে পাচ্ছে, আরো ধারালো, আরো নিখুঁত রূপে। চীনের ভূমিকা এখানে স্পষ্ট। যুদ্ধের আগে থেকেই বেইজিং ইরানের শিল্প সরবরাহের নীরব রসদদাতা, আর এখন যখন পশ্চিমা নিষেধাজ্ঞা আবার সক্রিয়, তখনও চীনা কোম্পানিগুলো আইনগত ফাঁকফোকর ব্যবহার করে চালান পাঠিয়ে যাচ্ছে।
ইসরায়েলি বিশ্লেষকরা সতর্ক করছেন, চীন হয়তো মধ্যপ্রাচ্যের নতুন ভারসাম্য বদলে দিতে চাইছে, আর ইরান তার প্রধান কৌশলগত অংশীদার হয়ে উঠছে। ইসরায়েলের গোয়েন্দা মহল বলছে, যুদ্ধের আগে যেখানে ইরানের হাতে ছিল প্রায় 2700টি ক্ষেপণাস্ত্র, এখন তার অর্ধেক পুনর্গঠিত হয়েছে। লক্ষ্য ভবিষ্যতের যে কোনো সংঘর্ষে আকাশচুম্বী প্রতিশোধের সক্ষমতা। এই সময়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় অস্বাভাবিক গতিবিধি ধরা পড়েছে। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, তেহরান আমাদের পরিদর্শনে সহযোগিতা করছে না, তবে এখন পর্যন্ত নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রমাণ মেলেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি চালায় তবে মার্কিন হামলা হবে অনিবার্য। কিন্তু তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জবাব দিয়েছেন গর্জে, তারা ভয় দেখায়, আমরা তৈরি করি। এই লড়াই কেবল অস্ত্রের নয়, এটি অস্তিত্বে। ধ্বংসের পর ধ্বংস থেকে ইরান আবার উঠছে, চীন রাশিয়ার মতো বন্ধু আছে পাশে। একসময় ধুলো উড়েছিল ইসরায়েলি বোমায়, সেই ধুলোর ভেতরেই এখন জন্ম নিচ্ছে নতুন ক্ষেপণাস্ত্র, নতুন প্রতিরোধ, নতুন বার্তা। তেহরান কখনো শেষ হয় না।